ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। সাংবিধানিক সংস্থা কেন গুরুত্বপূর্ণ, দেশ চালানোর ক্ষেত্রে এই সংস্থাগুলি কিভাবে কাজ করে, আজকের এই স্পেশাল ক্লাসে আমরা জানবো সাংবিধানিক সংস্থার সমস্ত খুঁটিনাটি বিষয়। ক্লাসে আলোচনা করব সংস্থার ধারা, ইতিহাস, গঠন, নিয়োগ, কার্যকাল, ক্ষমতা, আরো অনেক কিছু। কোনো কঠিন বইয়ের ভাষা নয়, আজকের ক্লাসে আমরা একদম সহজ বাংলায় আলোচনা করব, যাতে একবার দেখলেই মাথায় গেঁথে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সাংবিধানিক যে সংস্থা তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। সেটা কি, ইতিহাসটা যদি আমরা দেখি, সেটা 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই এই সংস্থাগুলির ভিত্তি স্থাপিত কিন্তু করা হয়েছিল। যদি আমরা দেখি প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনীয়তা হলো নিরপেক্ষতা বজায় রাখা, স্বচ্ছ নির্বাচন ও অর্থ বন্টন। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে সংখ্যালঘু অধিকার সুরক্ষা। এই মোটামুটি বিষয় হচ্ছে এই যে সাংবিধানিক সংস্থা এর কিন্তু কাজ। এর পরবর্তীতে আমরা দেখব যে প্রথম সাংবিধানিক যে সংস্থা তার নাম আমরা আজকে উল্লেখ করব, সেটা হচ্ছে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। এই যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, সেটা সংবিধানের কত ধারা অনুযায়ী গঠিত হয়? এই গঠিত হয় 324 ধারা অনুযায়ী। এরপর যদি আমরা একটা ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে এর ইতিহাসটা কি। ইতিহাসটা হচ্ছে 1950 সালের 25শে জানুয়ারি কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। আর একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি মনে করে দিই, সেটা হচ্ছে ভোটার দিবস যেটা পালন করা হয় সেটা কিন্তু 25শে জানুয়ারি পালন করা হয়। কেন? কারণ এই যে 1950 সালের 25শে জানুয়ারি এই প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই ভোটার দিবস হিসেবে কিন্তু 25শে জানুয়ারি প্রতি বছর কি করা হয়, পালন করা হয়। এরপর আমরা চলে যাব যে এই কমিশন গঠনের যে মেম্বার থাকে, সেই মেম্বার কজন থাকে বা মেম্বারের ডিভিশনটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকে এবং তার সঙ্গে থাকে 2জন নির্বাচন কমিশনার। এরপর আমরা দেখব যে এর নিয়োগ যে হয় সেটা কিভাবে হয়। নিয়োগটা হয় ভারতের রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন এই ইলেকশন কমিশনের মেম্বার। এরপর আমরা দেখব এদের যে কার্যকাল বা টেনিউর যেটা ইংরেজিতে বলে, সেটা কত। কার্যকাল যদি দেখা যায়, সেটা 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু থাকে এর কার্যকাল বা টেনিওর। এরপর এর কিছু আমরা ক্ষমতা দেখে নেব ইলেকশন কমিশনের। সেটা ভোটার তালিকা প্রস্তুত এবং রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া মূল প্রধান কাজ। এর পরবর্তীতে আমরা চলে যাব, সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। এই নামটা শুনেছো তো। আমরা এখন আরেকটু ডিটেলসে যাব, সেটা হচ্ছে সংবিধানের কোন ধারা এই ইউপিএসসি কাজ করে। সেটা হচ্ছে 315 থেকে 323 ধারা অনুযায়ী কেন্দ্রীয় এই নিয়োগকারী সংস্থা কিন্তু কাজ করে। এরপর আমরা দেখে নেব যে গঠন যেটা হয়, তার মেম্বার বা কতজন মেম্বার থাকে। সেটা হচ্ছে একজন চেয়ারম্যান থাকেন এবং সাধারণত 9 থেকে 10 জন থাকেন সদস্য। এরপর আমরা দেখে নেব, সেটা হচ্ছে এই ইউপিএসসি যে কমিশন, সেটার টেনিওর বা কার্যকাল কত। কার্যকাল যদি দেখি, সেটা হচ্ছে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত থাকে এর কার্যকাল। আর প্রধান কাজ যদি দেখা যায় ইউপিএসসির, সেটা হচ্ছে আইএএস, আইপিএস, আইএফএস এর মতো গুরুত্বপূর্ণ নিয়োগ কিন্তু এই ইউপিএসসি করে থাকে। এছাড়াও সিডিএস বা মেডিকেল ডিপার্টমেন্টেরও কিন্তু গুরুত্বপূর্ণ নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কন্ডাক্ট করে ইউপিএসসি। এর পরবর্তীতে আমরা চলে যাব, সেটা হচ্ছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি, মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এর ধারা কত? এর ধারা হচ্ছে 315 থেকে 323 ধারা অনুযায়ী কিন্তু প্রতিটি রাজ্যের কি নিজস্ব কমিশন কিন্তু রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব যে এই যে নিয়োগ, সেটা কে করে। নিয়োগ করে রাজ্যের রাজ্যপাল দ্বারা কিন্তু নিযুক্ত হন। এখানে একটা খুব ভাইটাল একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এবার বলবো, সেটা হচ্ছে অপসারণ করেন কে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অপসারণ করে আর রাজ্যপাল কিন্তু নিয়োগ করে। রাজ্যপালের ক্ষমতা নেই অপসারণ করার। এর পরবর্তীতে আমরা দেখবো যে এর কার্যকাল বা টেনিওর যেটা, সেটা হচ্ছে 6 বছর বা 62 বছর বয়স পর্যন্ত থাকে এর কার্যকাল মেম্বারদের। তো এর পরবর্তীতে আমরা দেখবো যে এর বেতন কোথা থেকে আসে। বেতন হয় রাজ্যের সঞ্চিত তহবিল থেকে, এটা কিন্তু প্রদান করা হয়। এরপর আমরা দেখব উল্লেখযোগ্য যে কাজ, সেটা ডাব্লিউবিসিএস পরীক্ষার মতো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা বা বিপিএসসি হতে পারে, যে কোনো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যেটা। এছাড়াও কিন্তু মাল্টিপল এক্সাম নিয়ে থাকে, আশা করি তোমরা সবাই জানো, এটা নিয়ে আর বলার কিছু নেই। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে অর্থ কমিশন। এর বিষয়ে জানার আগে আমরা প্রথমেই বলি, এই যে আজকের ভিডিওটা, সেটা কিন্তু ডেডিকেটেড এক্সামকে টার্গেট করে বানানো। এই ভিডিওতে যা কিছু বলবো সেটাই কিন্তু শেষ নয়। এক্সামের পার্সপেক্টিভে এবং এক্সামের ডিমান্ড অনুযায়ী কিন্তু ভিডিও বানানো। অন্য এক্সামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই আরো ডিটেলস হবে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আরো ডিটেলসে কিন্তু এই ক্লাস করতে হবে। পরবর্তীতে অবশ্যই এই ক্লাস আসবে। পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে অর্থ কমিশন। কমিশন সেটা কি? সেটা হচ্ছে ধারা 280 অনুযায়ী গঠিত হয়। এরপর আমরা দেখে নেব যে এই ফাইন্যান্স কমিশনের মেম্বার বা
কতজন মেম্বার নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে একজন চেয়ারম্যান থাকেন এবং 4 জন থাকে তার সদস্য। এরপর এই নিয়োগটা কে করেন? নিয়োগটা করেন রাষ্ট্রপতি, প্রতি 5 বছর অন্তর কিন্তু নিয়োগ করে থাকেন। এর গুরুত্বপূর্ণ যদি আমরা কাজ দেখি, সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বা ট্যাক্স বন্টন। এটাই হচ্ছে ফাইন্যান্স কমিশনের মূল কাজ। সরকারি চাকরির আপডেট এবং পিডিএফ মেটেরিয়ালসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। এর পরবর্তীতে আমরা দেখব যে জাতীয় তফসিলি জাতি কমিশন বা এনসিএসসি সাংবিধানিক যে ধারা সেটা কত, সেটা হচ্ছে 338 ধারা অনুযায়ী কিন্তু এই কমিশন গঠিত হয়। এরপর আমরা দেখব যে একটু ইতিহাস, সেটা হচ্ছে 2003 সালে 89তম সংশোধনীর মাধ্যমে পৃথক করা হয়। পৃথক করা হয় মানে কি? পৃথক করা হয় তফসিলি জাতি আর তফসিলি উপজাতি, এই দুটো আলাদা সেপারেট কমিশন করা হয় 2003 সালের 89তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আমরা এটাই তফসিলি জাতি পড়ব, এরপরেই কিন্তু জাস্ট পরেই পড়ব তফসিলি উপজাতির বিষয়ে। তো আমরা চলে যাই যে এর গঠন এবং মেম্বার সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানবো। সেটা হচ্ছে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও 3 জন সদস্য নিয়ে কিন্তু এই কমিশন গঠন হয়। এরপর আমরা যদি ক্ষমতা দেখি, ক্ষমতাটা হচ্ছে এসসি সম্প্রদায়ের সাংবিধানিক যে রক্ষা কবচ হিসাবে তদন্ত করা এর কাজ। এটি দেওয়ানি আদালতের মতোই কিন্তু ক্ষমতা কি করে? ভোগ করে। এর পরবর্তীতে আমরা দেখব যে জাতীয় তফসিলি উপজাতি বা যেটার ধারা হচ্ছে 338 এ ধারা অনুযায়ী কিন্তু এই কমিশন গঠিত হয়। এরপর আমরা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে 338 নম্বর ধারাটা কি থাকে, সেটা হচ্ছে জাতীয় তফসিলি জাতি। আর উপজাতির ক্ষেত্রে থাকে এই যে এটা কিন্তু যুক্ত হয়ে যায় 338 এ কিন্তু যুক্ত হয়ে যায় উপজাতি কমিশনের ক্ষেত্রে। এরপর আমরা দেখব যে এর উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি বলি, সেটা যে উপজাতিদের সংস্কৃতি ও আর্থসামাজিক সমস্যা সমাধান করাই কিন্তু এই কমিশনের মূল উদ্দেশ্য। এরপর আমরা দেখব যে এর কাজ যে বনজ অধিকার আইন রক্ষা এবং এসটি স্বার্থ রক্ষা, এটা কিন্তু মূল কাজ। এর পরবর্তীতে আমরা চলে যাব, সেটা হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের বিশেষ আধিকারিক। এই যে কনস্টিটিউশনাল বা সাংবিধানিক যে সংস্থা, এটা গঠিত হয় কত ধারা অনুযায়ী? 350 বি ধারা অনুযায়ী কিন্তু এই কমিশন গঠিত হয়। এরপর আমরা যদি ছোট্ট ইতিহাস দেখি, সেটা হচ্ছে 7ম সংবিধান সংশোধনী 1956 মাধ্যমে কিন্তু এটা যুক্ত হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব যে এর নিয়োগ করেন কে। এই যে কমিশন বা এই সাংবিধানিক সংস্থার নিয়োগ হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন। আর যদি কাজ যদি দেখি, সেটা হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা, খতিয়ে দেখা এবং রাষ্ট্রপতির কাছে তার রিপোর্ট পেশ করা কিন্তু এই কমিশনের কাজ। এর পরবর্তী আমরা দেখব যে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, যেটা ক্যাগ নামে কিন্তু খুবই পরিচিত। এই ক্যাগ কত ধারা অনুযায়ী কাজ করে? সেটা কাজ করে 148 ধারা অনুযায়ী, যেটা সরকারের অর্থের অভিভাবক হিসাবে কাজ করে এই ক্যাগ। তো আমরা চলে যাব যে এর নিয়োগ করেন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। এবং এর যে কার্যকাল বা টেনিওর, যেটা ইংরেজিতে, সেই কার্যকালটা কত? কার্যকাল হচ্ছে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত থাকে এই ক্যাগের কার্যকাল। এরপর আমরা জেনে যাব যে এর মুখ্য কাজ কি। মুখ্য কাজ হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের খরচের কিন্তু অডিট করাই কিন্তু এর মুখ্য কাজ। এর পরবর্তীতে আমরা চলে যাব, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা সংবিধানের কোন ধারা? সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হলেন কে? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এর নিয়োগ করেন কে? নিয়োগ করেন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। আর যোগ্যতা লাগে কি? যোগ্যতা লাগে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো কিন্তু যোগ্যতাটা লাগে। এর অধিকার কি আছে? অধিকার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসে, কি? সেটা হচ্ছে পার্লামেন্টের কি করে? অধিবেশনে যোগ দিতে পারেন, কিন্তু একটা বিষয় আছে, সেটা তিনি ভোট দিতে পারেন না। ভাইটাল বিষয়, তিনি ভোট দিতে কি করেন? পারেন না। এখানে কিন্তু মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যাডভোকেট জেনারেল এর বিষয়ে জানবো। সেটা হচ্ছে কত নম্বর ধারা? আর্টিকেল 165 ধারা অনুযায়ী রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হলেন এই অ্যাডভোকেট জেনারেল। এবার এর নিয়োগ করেন কে? নিয়োগ করেন রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। এর পরবর্তীতে আমরা জানবো যে এর কার্যকাল কত? কার্যকাল হচ্ছে রাজ্যপালের সন্তুষ্টির উপর কিন্তু নির্ভরশীল। এবং কাজ কি? কাজ হচ্ছে রাজ্য সরকারকে আইনি পরামর্শ দেওয়াই কিন্তু এর মুখ্য কাজ। এই পর্যন্ত যে আমরা স্মার্ট ক্লাসটা করলাম, সেটা আদৌ কি পরীক্ষার জন্য কতটা উপযুক্ত হবে? তার আগে একটা জরুরি সূচি বলছি, সেটা হচ্ছে ক্লাসে ইন্টারাকশন করলে কিন্তু আমার খুব সুবিধা হয়, কারণ বোঝাতে পারছি সেটা কিন্তু বুঝতে পারি। তার জন্য লাইক এবং কমেন্ট করে জানাও যে ক্লাসটা কেমন লাগলো। আর যারা নতুন এসেছো তাদেরকে বলছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে ভবিষ্যতে কিন্তু তোমার প্রিপারেশনের সহযোদ্ধা হিসেবে অবশ্যই চেষ্টা করব পাশে থাকার জন্য। আজকের প্রথম কোশ্চেনে আমরা চলে যাব, সেটা হচ্ছে তফসিলি জাতির জন্য জাতীয় কমিশন, যেটা এনসিএসসি, কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত? অপশন এ অনুচ্ছেদ 340, অপশন বি অনুচ্ছেদ 338,
অপশন সি অনুচ্ছেদ 338 এ, অপশন ডি অনুচ্ছেদ 339। এর উত্তরটা হবে অপশন বি 338। এখানে আমরা একটা উল্লেখযোগ্য ব্যাখ্যা দেখব, সেটা হচ্ছে 2003 সালের 89তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আগেকার যৌথ কমিটি ভেঙে 338-এ কি হয়, শিডিউল কাস্ট হচ্ছে কমিশন এবং 338-এর এতে হচ্ছে শিডিউল ট্রাইব কমিশন নামে দুটি আলাদা কমিশন কিন্তু গঠন করা হয়। এর পরবর্তীতে আমরা দেখব যে নিচের মধ্যে কাকে গার্ডিয়ান অফ পাবলিক পার্টস বলা হয়। অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি ক্যাগ, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। এর উত্তরটা হবে অপশন সি ক্যাগ। সংবিধানের 148 নম্বর ধারা অনুযায়ী ক্যাগ কি করে, সরকারি অর্থের আয় ব্যয় অডিট করেন এবং দেখেন যে টাকা সঠিক উদ্দেশ্যে ব্যয় হয়েছে কি না। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের পদ থেকে কে অপসারিত করতে পারেন। এর অপশন হচ্ছে অপশন এ রাজ্যপাল, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর উত্তরটা হবে অপশন সি রাষ্ট্রপতি। নিয়োগ করেন রাজ্যপাল আর সদস্যদের অপসারণের ক্ষমতা কিন্তু কেবল রাষ্ট্রপতির কাছে থাকে। এটি অবশ্যই সুপ্রিম কোর্টের এই তদন্তের রিপোর্টের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রপতি সেই অপসারণের পদক্ষেপটা নেন। এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়। অপশন এ তিনি ভারতের যে কোনো আদালতে সওয়াল করতে পারেন, অপশন বি তিনি পার্লামেন্টের উভয় কক্ষে কথা বলতে পারেন, অপশন সি তার ভোট দেওয়ার অধিকার আছে, অপশন ডি রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। উত্তরটা হবে অপশন সি হচ্ছে তার ভোট দেওয়ার অধিকার আছে। তো আমরা ব্যাখ্যায় যদি দেখি সেটা হচ্ছে ধারা 88 অনুযায়ী কি তিনি সংসদে অংশগ্রহণ করতে পারলেও কি করে ভোট দিতে পারেন না, কারণ তিনি সংসদের সদস্য কিন্তু নন। এর পরবর্তীতে আমরা দেখব সেটা হচ্ছে 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন। অপশন এ ওয়াই ভি রেড্ডি, অপশন বি এন কে সিং, অপশন সি বিজয় কেলকার, অপশন ডি অরবিন্দ পানাগাড়িয়া। এবার আমরা দেখে নেব এর উত্তরটা হচ্ছে অপশন বি এন কে সিং। তো 15তম অর্থ কমিশনের সময়কাল হলো 2020 থেকে 2026 পর্যন্ত। তো অরবিন্দ পানাগাড়িয়াকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব যে নির্বাচন কমিশনারদের পদমর্যাদা কার সঙ্গে সমান। অপশন এ হাইকোর্টের বিচারপতি, অপশন বি লোকসভার স্পিকার, অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতি, অপশন ডি ক্যাবিনেট সচিব। এর উত্তরটা হবে অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতি। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সমমর্যাদা সম বেতন পান, যা সুপ্রিম কোর্টের বিচারপতির সঙ্গে সমান। এরপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব, ইউপিএসসি এর খরচ বা ব্যয়ভার কোন তহবিলের উপর ধার্য করা হয়। অপশন এ আপৎকালীন তহবিল, অপশন বি ভারতের সঞ্চিত তহবিল যেটা ইংরেজিতে কনসলিডেটেড ফান্ড, অপশন সি পাবলিক অ্যাকাউন্টস ফান্ড, অপশন ডি সমাজ কল্যাণ তহবিল। এর উত্তরটা হবে অপশন বি ভারতের সঞ্চিত তহবিল। ধারা হচ্ছে 322 অনুযায়ী কমিশনের বেতন ও প্রশাসনিক ব্যয় সঞ্চিত তহবিলের উপর কিন্তু ধার্য করা হয়, যার উপর সংসদে ভোট হয় না। এর পরবর্তীতে আমরা যদি দেখি সেটা হচ্ছে কত সালে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ অধিকারের পদটি তৈরি হয়। এর অপশন হচ্ছে এ 1950, অপশন বি 1952, অপশন সি 1956, অপশন ডি 1976। এর উত্তরটা হবে অপশন সি 1956। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে 7ম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে রাজ্য অ্যাডভোকেট জেনারেল কার সন্তুষ্টির উপর পদে আসীন থাকেন। এর উত্তরটা হবে অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি বিধানসভার স্পিকার, অপশন ডি হচ্ছে রাজ্যপাল। এর উত্তরটা হবে অপশন ডি রাজ্যপাল। ধারা 165 অনুযায়ী রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন এবং তার কোনো নির্দিষ্ট মেয়াদ কিন্তু সংবিধানে নেই। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে কোন সাংবিধানিক সংস্থাটি ভারত সরকারের চিফ লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে পরিচিত। অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন বি আইন সচিব, অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশন ডি সলিসিটর জেনারেল। এর উত্তরটা হবে অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল। তো ধারা হচ্ছে 76 অনুযায়ী তিনি কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনি উপদেষ্টা। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে ক্যাগ কার কাছে তার অডিট জমা দেন। অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি অর্থমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি লোকসভা স্পিকার। এর উত্তরটা হবে অপশন সি রাষ্ট্রপতি। ধারা হচ্ছে 151 অনুযায়ী ক্যাগ কেন্দ্রের রিপোর্ট রাষ্ট্রপতির কাছে এবং রাজ্যের রিপোর্ট কার কাছে, রাজ্যপালের কাছে জমা দেন। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের খরচ কোথা থেকে দেওয়া হয়। এর অপশন এ ভারতের সঞ্চিত তহবিল, অপশন বি রাজ্যের সঞ্চিত তহবিল, অপশন সি ভারতের পাবলিক অ্যাকাউন্টস, অপশন ডি কন্টিনজেন্সি ফান্ড। এর উত্তরটা হবে অপশন বি রাজ্যের সঞ্চিত তহবিল। তো ধারা 322 অনুযায়ী এসপিএসসি এর সমস্ত খরচ রাজ্যের সঞ্চিত তহবিল মানে
কনসলিডেটেড ফান্ড অফ স্টেট এর উপর ধার্য করা হয়। এর পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে কোন অনুচ্ছেদে ওবিসিদের জন্য জাতীয় কমিশনের উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে অপশন এ 338, অপশন বি 338 এর এ, অপশন সি 338 এর বি, অপশন ডি 340। এর উত্তরটা হবে অপশন সি 338 এর বি। 2018 সালের 102তম সংশোধনীর মাধ্যমে এনসিবিসি কে সাংবিধানিক মর্যাদা দিয়ে 338 এর বি ধারায় কিন্তু যুক্ত করা হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? অপশন এ এম.সি. শীতলবাদ, অপশন বি সি কে দপ্তরি, অপশন সি ননি পালখিওয়ালা, অপশন ডি টলি রাবজি। এর উত্তরটা হবে অপশন এ এম.সি. শীতলবাদ। তিনি ছিলেন 1955 থেকে 1963 সাল পর্যন্ত, এই সময়কালে তিনি ছিলেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে অর্থ কমিশনের সুপারিশগুলি কার দ্বারা সংসদে পেশ করা হয়? অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি লোকসভার স্পিকার। এর উত্তরটা হবে অপশন বি রাষ্ট্রপতি। ধারা হচ্ছে 281 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশনের প্রতিটি সুপারিশ সংসদের উভয় কক্ষে পেশ করার ব্যবস্থা করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানাও আজকের ক্লাসটা কেমন ছিল। যদি কোনো সাজেশন বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ক্লাসটা অবশ্যই তাদের শেয়ার করো যাদের হাতে কিন্তু সময় কম থাকে, কিন্তু তারা অনেক স্ট্রাগল করছে। তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় আমি কিন্তু খুবই খুশি হব। তো আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।